কান্তিরেখা ভারতের অর্থনীতির কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? প্রথম কোন মুসলিম পণ্ডিত ভারত অধ্যয়নের জন্য এসেছিলেন? কর্কট ক্রান্তিরেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? ভারতের সংবিধান কবে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? আলোকবর্ষ কিসের একক? কোনটি নিস্তড়িত? বলছে প্রাণী কোষে কোনটি অনুপস্থিত থাকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? ভারতের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? কথাকলি ভারতের কোন রাজ্যের প্রসিদ্ধ নৃত্যশৈলী? আমার লাস্ট বেঞ্চার্স এই চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকে আমরা আবার কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের প্রশ্নগুলো সলভ করব, যেগুলো তোমাদের আসন্ন ফুড সাব ইন্সপেক্টর, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো আসছে সেগুলোতে প্রচুর হেল্প করবে। তাহলে চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। দেখো, আমি এখানে যে সমস্ত কোশ্চেনগুলো রেখেছি না, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদেরকে প্রত্যেকেই প্রথমেই বলে রাখি। আর কিছু না কিছু এই সমস্ত কোশ্চেনের গুরুত্ব লুকিয়ে রয়েছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আমি কিন্তু নর্মাল পাতি প্রশ্ন কিন্তু খুব একটা করাই না। তাহলে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম কোন মুসলিম পণ্ডিত ভারত অধ্যয়নের জন্য এসেছিলেন? অলবেরুনি, মেগাস্থিনিস, ফাহিয়েন না হিউয়েনসাং? তাহলে প্রথম যদি বলা হয় কে এসেছিলেন, তাহলে ফার্স্ট যিনি এসেছিলেন তিনি হচ্ছেন মেগাস্থিনিস, ইনি ফার্স্ট এসেছিলেন। তারপরে কিন্তু এসেছিলেন সেকেন্ড ফাহিয়েন, তারপরে যিনি এসেছিলেন থার্ড হিউয়েনসাং, আর ফোর্থ যিনি এসেছিলেন ভারতে সেটা হচ্ছে অলবেরুনি। ঠিক আছে, মেগাস্থিনিস কার আমলে এসেছিলেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মেগাস্থিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। ঠিক আছে, মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন। আর কেউ কি বলতে পারবে যে ফাহিয়েন কার আমলে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। ফাহিয়েন কার আমলে এসেছিলেন বলতে পারবেন? ফাহিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর বলুন তো হিউয়েনসাং, কমেন্ট করবেন। হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধন। ঠিক আছে, আর অলবেরুনি এসেছিলেন সুলতান মাহমুদের সময়। সুলতান মাহমুদ, এটা কিন্তু আপনারা মনে রাখতে হবে আপনাদের। তাহলে এখানে দেখুন বলেছেন মুসলিম পণ্ডিত, পণ্ডিত কথাটা রয়েছে, আর ভারতে অধ্যয়নের জন্য এসেছিলেন। ঠিক আছে, তিনি ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন এবং রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, ঠিক আছে, ধর্মীয় পরিস্থিতি সব কিছুই অধ্যয়ন করেছিলেন। ইনি কিন্তু একজন গ্রেট পণ্ডিত বা স্কলার বলতে পারেন। এখানে কিন্তু চারটার মধ্যে প্রথম মেগাস্থিনিস এলেও এটার অ্যান্সার কিন্তু হবে অপশন এ, অলবেরুনি। ঠিক আছে, অলবেরুনি তিনি মুসলিম প্রথম পণ্ডিত যিনি ভারতে অধ্যয়নের জন্য এসেছিলেন। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর অলবেরুনির একটা কিন্তু খুব ফেমাস বই আছে। ঠিক আছে, এখানে আমি লিখে দিই বুকস। এই বইগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কি কি বুকস আছে অলবেরুনির? অলবেরুনির যেমন আছে তাহকিক ই হিন্দ, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করবে। তাহকিক ই হিন্দ। মেগাস্থিনিসের বই আছে সেটা হচ্ছে ইন্ডিকা। ঠিক আছে, আর ফাহিয়েনের হচ্ছে কো ফুও কিং, আর হিউয়েনসাং এর লেখা বইয়ের হচ্ছে সিইউকি। দেখুন, হিউয়েনসাং এর হয়েসি আছে, হ আছে, আর হর্ষবর্ধনের হ আছে। তাহলে হিউয়েনসাং হর্ষবর্ধনের আমলে এসেছিলেন, এটা মাথায় রাখলেই হবে। তাহলে অবভিয়াসলি আপনার কিন্তু কনফিউশনটা অনেকটাই কমে যাবে ফাহিয়েন আর হিউয়েনসাং এর মধ্যে। আর দেখুন, ফাহিয়েনের ফ আছে আর কো ফুও কিং এরও ফ আছে। তাহলে কি হবে? ফাহিয়েনের বইয়ের নাম কো ফুও কিং। ঠিক আছে, আর হিউয়েনসাং এর হস্যু আছে, আর এখানে সিইউকির হস্যই আছে, তাহলে হিউয়েনসাং এর সিইউকি। এটা হচ্ছে এক প্রকারের ট্রিক্স। আর এই অলবেরুনিকে আপনারা কিন্তু এটাও মনে রাখবেন পাশাপাশি যে একে ফাদার অফ ইন্ডোলজি বলা হয়। অলবেরুনিকে কি বলা হয়?
এখানে লিখে দিচ্ছি আমি, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো। ফাদার অফ ইন্ডোলজি। ক্লিয়ার? তাহকিকি হিন্দকে আবার ইংলিশে বলা হয় হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা মাথায় রাখবেন। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? ভালো করে দেখুন, আপনাকে কিন্তু গেছে সেটা বলেনি, আপনাকে বলেছে যায়নি। ঠিক আছে, তাহলে কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? টোটাল হচ্ছে 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। কি কি দেখুন, গুজরাটের উপর দিয়ে গেছে, তারপরে গেছে রাজস্থানের উপর দিয়ে, তারপরে গেছে রাজস্থানের পর আসছে মধ্যপ্রদেশ, তারপরে আসছে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ডের পর ওয়েস্ট বেঙ্গলের পর হচ্ছে ত্রিপুরা, তারপরে আসছে আমাদের মিজোরাম। ঠিক আছে, এই 8টা রাজ্যের উপর দিয়েছে, 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, তাহলে দেখুন এখানে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তাহলে দেখুন মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে, আর রাজস্থানের উপর দিয়েও গেছে। তাহলে বলেছে যায়নি, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বিহারের উপর দিয়ে কিন্তু আমাদের কর্কট ক্রান্তি রেখা যায়নি। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের সংবিধান কবে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? আচ্ছা, গৃহীত হয়েছিল মানে হচ্ছে কি? গৃহীত হওয়া মানে কি? গ্রহণ করেছিল কে? গণপরিষদ। ঠিক আছে, তাহলে অপশন এ তে আছে 26শে জানুয়ারি 1950। তাহলে 26শে জানুয়ারি 1950-এ কি হয়েছিল? সংবিধান কেম ইনটু ফোর্স মানে কি? সংবিধান লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ। আর 26শে নভেম্বর 1949-এ এটা গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা। তাহলে অপশন বি হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, টেকেন বাই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। আর 9 ডিসেম্বর 1946 এটা কি হবে? এটা হচ্ছে যে গণপরিষদ বা কনস্টিটিউশন যে অ্যাসেম্বলি ছিল তার যে প্রথম অধিবেশন, ঠিক আছে, বা ফার্স্ট সেশন, প্রথম অধিবেশনে লিখি, প্রথম অধিবেশন বসেছিল 9 ডিসেম্বর 1946। কোথায় বসেছিল? সেটা বসেছিল দিল্লিতে, দিল্লির কোথায়? কনস্টিটিউশন হলে বসেছিল। ঠিক আছে, 26শে নভেম্বর 1950 এর কোনো গুরুত্ব নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন, শিক্ষা ভারতের অর্থনীতির কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অর্থনীতি বলেছে, হ্যাঁ অর্থনীতি। পরিষেবা, প্রাথমিক, ম্যানুফ্যাকচারিং কোনোটি নয়। পরিষেবা ক্ষেত্রটাকে ইংরেজিতে বলা হয় সার্ভিস সেক্টর, মানে পরিষেবা ক্ষেত্র। ঠিক আছে, আর প্রাথমিক ক্ষেত্রকে বলা হয় প্রাইমারি সেক্টর, বা এটাকে বলা হয় এগ্রিকালচার সেক্টর। ঠিক আছে, এগ্রিকালচারাল সেক্টর, এগ্রিকালচারাল টিইউ হবে, চলো এগ্রিকালচারাল সেক্টর বা কৃষি ক্ষেত্র। আর ম্যানুফ্যাকচারিংকে কি বলা হয়? ম্যানুফ্যাকচারিংকে বলা হয় মধ্যম ক্ষেত্র বলা যেতে পারে, বা মিডিল সেক্টর বলা যেতে পারে, বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এটা বলা যেতে পারে, বা ইন্ডাস্ট্রিয়াল বা মিডিল। ঠিক আছে, এটা মিডিল সেক্টর। তাহলে ভারতের শিক্ষা হচ্ছে এটা পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টরের পার্ট। যেমন উদাহরণ আরো দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে ব্যাংকিং। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন, এগুলো সব সার্ভিস সেক্টরের পার্ট। ঠিক আছে, আচ্ছা ম্যানুফ্যাকচারিং তো বুঝতে পারছো ইন্ডাস্ট্রির যেগুলো পার্টগুলো, আর প্রাথমিক মানে তো বুঝতে পারছো এগ্রিকালচার, এইসব। 4 নম্বর। 5 নম্বর, আলোকবর্ষ কিসের একক? সময়, আলো, দূরত্ব না বছর? তাহলে আলোকবর্ষ হচ্ছে, মনে রাখবে সব সময়, এটা হচ্ছে দূরত্বের একক। অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দূরত্বের একক।
এখানে সময়, আলো এগুলো কিছু হবে না। এর আগেরটা কি অ্যান্সার করেছিলাম দেখিনি? হ্যাঁ, পরিষেবা সেক্টর। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। মানে আলোকবর্ষ বলতে কি বোঝায়, মনে রাখবে যে শূন্য মাধ্যমে আলো 1 বছরে, কি বললাম, 1 ইয়ারে, শূন্য মাধ্যমে, কিন্তু শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব বা ডিস্ট্যান্স অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি নিস্তড়িত? নিস্তড়িত মানে কি? নিস্তড়িত কথার অর্থ হচ্ছে নিউট্রাল। নিউট্রাল, দেখো ইলেকট্রন কি? নেগেটিভ। ক্লিয়ার? প্রোটন এটা কিন্তু পজিটিভ। ঠিক আছে, আর নিউট্রন হচ্ছে কি বলতো? নিস্তড়িত বা নিউট্রাল। এ কিন্তু নিউট্রাল। পরমাণু তো হবেই না, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 6-এর। নেক্সট প্রশ্ন দেখে নেব। বলছে প্রাণী কোষে কোনটি অনুপস্থিত থাকে, মানে কোনটি থাকে না? দেখো, দেখতে পেয়ে গেছি অবশ্যই সঠিক অ্যান্সার অপশন সি, কোষ প্রাচীর থাকে না সাইটোপ্লাজমে। সরি, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আর সাইটোপ্লাজমে কি হয়? সাইটোপ্লাজমে তোমার কোষের যে অঙ্গাণু, ঠিক আছে, সেটাকে সাহায্য করে, কোষের অঙ্গাণুকে সাহায্য করে, বিভিন্ন অঙ্গাণুকে সাইটোপ্লাজম। সেন্ট্রোজোম কোষ বিভাজনে তোমার মানে কোষ বিভাজনে নিয়ন্ত্রণ করে বা সাহায্য করে বলতে পারো সেন্ট্রোজোম। আর হচ্ছে রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। লিখে দিই, প্রোটিন সংশ্লেষণ। ঠিক আছে, আর সেন্ট্রোজোম কি বললাম? কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। কোষ বিভাজন নিয়ন্ত্রণ মাথায় রাখবেন। আর সাইটোপ্লাজম কি বললাম? কোষীয় অঙ্গাণুকে সাহায্য করে। আর কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? খুব ভালো প্রশ্ন। 1914, 1918, 1939 না 1947? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1939। 1914 থেকে 1918 পর্যন্ত কি হয়েছিল? এখানে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। ঠিক আছে, এই প্রথম বিশ্বযুদ্ধের দুটো ভাগ আমি বলে দিই। দুটো ভাগ ছিল, একটা হচ্ছে মিত্র শক্তি, দেখো আমি বাংলাতেই করাচ্ছি, ইংলিশে করছি না, মিত্র শক্তি। আর একটা কি ছিল? অক্ষ শক্তি। মিত্র শক্তির কি কি দেশ ছিল এটাও কিন্তু মনে রাখতে হবে। যেমন ছিল ইংল্যান্ড, মিত্র শক্তির ছিল ইংল্যান্ড। তারপরে হচ্ছে ফ্রান্স। আর কি ছিল? রাশিয়া। আর অক্ষ শক্তির মধ্যে কে কে ছিল? অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি ছিল। আর কে ছিল? অস্ট্রিয়া ছিল, অস্ট্রিয়া। তারপরে হচ্ছে টার্কি। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। আর 1939 থেকে যে 45 সালে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও দুটো ভাগ আপনাদের মনে রাখা উচিত। একটা হচ্ছে এই মিত্র শক্তি, আর আরেকটা হচ্ছে অক্ষ শক্তি। মিত্র শক্তির দেশ কোনগুলো ছিল? মিত্র শক্তির দেশ ছিল বলা যেতে পারে ব্রিটেন, ফ্রান্স, তারপরে রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন যেটা ইউএসএসআর, তারপরে ইউএসএ, চায়না। আর অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি, তারপরে ছিল ইটালি, তারপরে ছিল জাপান। ঠিক আছে, আরও অনেকে ছিল এটসেট্রা। এটা মাথায় রাখবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? বাহ, খুব সুন্দর প্রশ্ন। বনভূমি থাকা প্রয়োজন আছে বলেনি। 15%, 50%, 33 না 44? তো এটারও অ্যান্সার 9-এর সি, 33% ভারতে কিন্তু বনভূমি থাকা প্রয়োজন।
তাহলে 2021 সালের ফরেস্ট ডাটা অনুযায়ী, ঠিক আছে, ফরেস্ট ডাটা অনুযায়ী ভারতে বনভূমির পরিমাণ কত? ভারতে বনভূমির পরিমাণ হচ্ছে 21.71%। আর আমাদের কত অ্যাচিভ করা উচিত? 33%। সরি, এক সেকেন্ড, আমাদের উচিত হচ্ছে 33% দরকার, সরি, আমাদের 33% দরকার, কিন্তু আমাদের বনভূমির পরিমাণ এখন চলছে 21.7। আর এর সঙ্গে যদি তুমি, ঠিক আছে, ট্রি বা গাছের সংখ্যা লাগিয়ে দাও, তাহলে এই 21.71টা হয়ে যাবে 24.62%। ঠিক আছে, মানে বনভূমি প্লাস ট্রি দুটো মিলিয়ে। নেক্সট প্রশ্ন দেখে নেব। কথাকলি ভারতের কোন রাজ্যের প্রসিদ্ধ নৃত্যশৈলী? নৃত্যশৈলী কথাকলি বলেছে। কেরল, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, কেরল, কথাকলি। আরও কিছু আমি ড্যান্সের ফর্ম বলে দিচ্ছি, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা দেখে যাবেন। যেমন হচ্ছে মোহিনীঅট্টনম, তারপরে হচ্ছে কথাকলি, মোহিনীঅট্টনম, কুচিপুড়ি, হিকাত, রাউফ, গিদ্ধা, ভাংড়া, ঠিক আছে, ছৌ, এই জিনিসগুলো কিন্তু আসে, এর বাইরে সেরকম দেয় না। অবশ্যই সবাইকে জানাই ধন্যবাদ। আরও পরবর্তী প্রচুর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, যতদিন না তোমাদের ফুড, তারপরে ডব্লিউপি, এই সমস্ত পরীক্ষাগুলো আসছে। আর বিভিন্ন যতই পরীক্ষা আসুক, পশ্চিমবঙ্গ লেভেলের বা সেন্ট্রাল লেভেলের, সমস্ত কিন্তু আমি প্রশ্নের, হ্যাঁ, এবং খুব ট্রিকি প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার চ্যানেলে দিতে থাকবো। সবাই ফলো করুন, ধন্যবাদ।